যাদের মাধ্যমে এই ধরনের কাজগুলো হয় তারা নানান বিবেচনা মাথায় নিয়ে এই ধরনের টার্গেটেড অ্যাটেম্প্ট গুলো করেন এবং সেটার ফলাফল আমরা তো দেখেছি। আবার যখনই বোঝা গেল যে আপনার শেখ হাসিনা ফিরে আসলেন মূলত জেনারেল গোলাম মোহাম্মদের তত্ত্বাবধানে এবং ইশারায়, তার ফলে আমরা দেখলাম যে নবম সংসদ নির্বাচনের ফলাফলটা কিন্তু কন্ডিশন হয়ে গেছিল তখন। আর ইভেনচুয়ালি তৃতীয়বার যেই ম্যানিংটা ঘটবে বা ঘটতে যাচ্ছে সেটা হয়তো স্থিতধী হবে লম্বা সময়ের জন্য। জীবনের দুটি মুহূর্ত কখনোই এক হয় না, কালের চৌহদ্দিতে একটা বিশেষ রূপ পায়, এটা আমরা জানি। সেজন্যই অবিকল একই রকমের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এটা আমি বিশ্বাস করি না, তবে একটা ধারাবাহিকতা থাকে। আপনার নিশ্চয়ই হ্যারি কে থমাসের সেই মূল্যবান কথাটি মনে আছে। হ্যারি কে থমাস জুনিয়র তিনি 1/11 বছরখানেক আগে বলেছিলেন ভয়ঙ্কর একটি কাণ্ড ঘটতে যাচ্ছে বাংলাদেশে যদি না আমাদের রাজনীতিবিদরা সতর্ক হন। তো ন্যাচারালি ধর্মের কাহিনী তো কেউ শোনে না, যা হবার তাই হয়েছিল এবং তার ধারাবাহিকতা এটা সেকেন্ড ফেজ ইন এ ওয়ে। এবং তার কিছু কিছু এলিমেন্ট আমরা ইতিমধ্যে ম্যানিফেস্টে দেখতে পাচ্ছি। আপনার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর মাহমুদ ইউনূস তিনি তার স্বপ্নের রাজনৈতিক দলের রূপরেখা তুলে ধরেছিলেন এবং সেই যে সমাবেশ সেখানে আমাদের সদ্য বিদায়ী মাননীয় শিক্ষা এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিও উপস্থিত ছিলেন। তো সেই স্বপ্ন হয়তো দীপুমণিকে ঈর্ষান্বিত করেছে এবং তিনি মূলত প্রফেসর ইউনূসের সঙ্গে সদ্য বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রীর যে দূরত্ব সেটা তৈরি করবার মূল কুশীলব হিসেবে ভূমিকা পালন করেছেন এবং এর মূল কারণ ছিল একান্তই ব্যক্তিগত, অর্থাৎ তার স্বামী তৌফিক নওয়াজ মহোদয় তিনি গ্রামীণ ব্যাংকে কাজ করতেন। তিনি যখন স্যাক্ট হলেন তখন এটা একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেলেন আমাদের দীপুমণি এবং তার ফলাফল কি দাঁড়ালো সেটা তো আমরা পুরো জাতীয়ভাবেই লক্ষ্য করলাম। আমি আজকে যেখানটায় বসে আপনাদের সঙ্গে এই সাথে মিলিত হয়েছি সেখানে আপনার বিএনপির কনভেনার চাঁদপুর জেলার মানিক সভাপতি মানিক মহোদয় তিনি আমার পাশে উপবিষ্ট আছেন এবং তিনি আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। দীপুমণির সমস্ত কর্মকাণ্ড তার জানা আছে এবং এই যে নিজে ব্যক্তিগত স্বার্থে আজকে জাতিকে যে আপনার যে সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছেন এর প্রায়শ্চিত্ত তো অবশ্যই তার করা উচিত এবং এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আপনার এই যে জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয় তিনি 1/11-এ ওনাকে তো বলা হচ্ছে যে উনি 1/11-এর কুশীলব প্লাস উনি আওয়ামী লীগের একজন, তাহলে আমরা পার্থক্যটা কি পেলাম? মানে একাডেমিক যে কনিষ্ঠটি তখন ব্যবহার করা হতো সেটি হলো যে ডার্ক হর্স কোট অ্যান্ড কোট, এবং মজার ব্যাপার হচ্ছে সেই বিবেচনাই আপনার ওনার গাড়িতে হামলাটা হয়েছিল এবং সেই হামলার খবর দিয়ে সেই 14 তলা ভবনে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেগোশিয়েট করতে পাঠানো হয়েছিল। সেখানে বসে আমি জেনারেল মঈনের সঙ্গে যখন টেলিকনফারেন্স করছিলাম সেই সময় অবগত হলাম যে এই কাণ্ডটি ঘটেছে। এখন ধরুন যারা পটভূমিতে থেকে কাজ করেন এবং যাদের মাধ্যমে এই ধরনের কাজগুলো হয় তারা নানান বিবেচনা মাথায় নিয়ে এই ধরনের টার্গেটেড অ্যাটেম্প্ট গুলো করেন এবং সেটার ফলাফল আমরা তো দেখেছি কি হয়েছে। পরবর্তীতে কিন্তু আমরা আমাদের জেনারেল জাহাঙ্গীর চৌধুরীকে ফোরফ্রন্টে দেখিনি, মূলত আপনার ফোরফ্রন্টে ছিলেন ওয়ান স্টার জেনারেল আপনার জেনারেল বারি এবং জেনারেল আমিন। এবং জেনারেল আমিনকে যেহেতু তিনি উর্দু ভাষী ছিলেন সেই বিহারি আমিন বলে অভিহিত করা হতো। তিনি ইংরেজি ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং অধিকাংশ লেখাপড়াটাই তার ছিল ইংরেজি মাধ্যমে। আর জেনারেল বাড়ির ভাই
সেই 22 জানুয়ারি স্টলড ইলেকশনে বিএনপির নমিনেশন পেয়েছিলেন, সেই কারণে তাকে ধরে নেওয়া হয়েছিল তিনি বিএনপি ঘরানার মানুষ। এবং যেভাবে 111 আনফোল্ড করা হলো, বিদায় করার যে প্রক্রিয়া শুরু হলো, সেখানে প্রথমেই আমরা দেখলাম যে ব্রিগেডিয়ার আমিনকে আনসার ভিডিপি ডিজি করে পাঠিয়ে দেওয়া হলো 14 তলা থেকে, এবং আমাদের ব্রিগেডিয়ার বারিকে পাঠিয়ে দেওয়া হলো আইটি সেকশন একেবারে ফ্রম স্ক্র্যাচ, যেটা এইচকিউতে তখন বিদ্যমান ছিল সেখানটায়। এবং এমনকি একজন সিভিল ডিজিএফআই কর্মকর্তা, অতিরিক্ত পরিচালক পর্যায়ের মশিউর, তাকে আপনার বান্দরবানে পাঠিয়ে দেওয়া হলো যাতে এই গন্ডির ধারে কাছে না আসতে পারেন। এবং খুলনাইচে পাল্টে জেনারেল মোহাম্মদকে তাকে সেখানে মোতায়েন করা হলো। এবং এই যেহেতু তিনি ছিলেন আপনার টাঙ্গাইলে অবস্থিত যে ক্যাডেট কলেজটি আছে, মির্জাপুর ক্যাডেট কলেজ, তার অ্যালামনি, এবং একই কলেজে অ্যালামনি ছিলেন অনারেবল এইচ.টি. ইমামের পুত্র তানভীর ইমাম। এবং তাদের এই সখ্যর ভিত্তিতে পরবর্তীতে আপনার যে পালাবদলের প্রক্রিয়াটি, অর্থাৎ শেখ হাসিনাকে আপনার লন্ডন থেকে ফিরিয়ে নিয়ে আসা এবং পরবর্তী যে কার্যকলাপগুলো, সেগুলো কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। আবার যখনই বোঝা গেল যে আপনার শেখ হাসিনা ফিরে আসলেন মূলত জেনারেল গোলাম মোহাম্মদের তত্ত্বাবধানে এবং ইশারায়, তার ফলে আমরা দেখলাম যে নবম সংসদ নির্বাচনের ফলাফলটা কিন্তু কন্ডিশন হয়ে গেছিল তখনই। আপনার যে যাই বলুক না কেন, আমরা নির্বাচন দিবসে রাতের বেলা লক্ষ্য করলাম যে এখানে সেখানে আপনার সেনাদের হাতে টাকার বস্তা সহ জামাতে ইসলামের বিভিন্ন আপনার অ্যাক্টিভিস্ট, তারপর বিএনপির বিভিন্ন সমর্থক, তারা ধরা পড়ছিলেন। বার্তাটা পরিষ্কার ভাবে ইলেকটোরেটের সামনে চলে আসলো যে কারা আপনার উইনার আর কারা লুজ করতে যাচ্ছে। দেখুন, আপনার একক কোনো ব্যক্তির উপর তো রেজিম চেঞ্জটা নির্ভর করে না। এটা বড় ক্যানভাসের খেলা এবং আন্তর্জাতিক শক্তি নিচয়ের একসঙ্গে এটা গড়ছড়া আছে। হ্যারিকে থমাস জুনিয়র যখন বলেছিলেন, তখন কিন্তু কেউ বিষয়টাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। পরবর্তীতে যখন সেনেটর জন ম্যাককেইন এসে হাজির হলেন অন দ্য গ্রাউন্ড, তখনও বিষয়টা কেউ খেয়াল করেনি। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত মহোদয়, তার যে 5 বছরের যে অভিজ্ঞতা ইলেকশন কমিশনে, সেই গ্রন্থটিতে বেশ কয়েকবার আমার সাইটেশন আছে, আমার সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। তা আমি বললাম, স্যার আরো ডিটেলে লিখলেন না কেন? তখন তিনি স্যার সেই উত্তরটা আমাকে দিয়েছিলেন, সেটি ভয়ঙ্কর। বলেছিলেন যে আরো বিশদভাবে যদি লিখি তাহলে ভয়ে আপনার সঙ্গে কেউ কথা বলবে না। আপনার যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, জাস্ট দ্য বিগিনিং। আপনি যে অ্যাডভাইজরি কাউন্সিল গঠিত হয়েছে, ইটস কাইন্ড অফ এ মিউজিক্যাল চেয়ার। আপনার কনস্ট্যান্ট হিসেবে যদি চিফ অ্যাডভাইজার আমাদের নোবেল লরেট মাননীয় প্রফেসর ইউনুসকে ধরে থাকেন, এমনও হতে পারে জাস্ট টেলিং যে 2 থেকে 3টা আপনার এই ম্যারিগো রাউন্ডে ভিন্ন ভিন্ন মুখ হয়তো আমাদের দেখতে হবে সামনে। আর ইভেনচুয়ালি তৃতীয়বার যেই ম্যানিংটা ঘটবে বা ঘটতে যাচ্ছে, সেটা হয়তো স্থিতধী হবে লম্বা সময়ের জন্য। অসংখ্য ধন্যবাদ।